নমস্কার। এই নতুন সরকারের আমলে পশ্চিমবঙ্গে আর কি হয়েছে বলা খুব কঠিন, কিন্তু একটা জিনিস ঠিক যে বিষয়বস্তুর কোনো অভাব নেই। বস্তুত অনুষ্ঠান করতে হবে ঠিক করলে আমাকে ঠিক করতে হয় ঠিক কোন জিনিসটা নিয়ে করব, কারণ এত জিনিস ঘটে চলেছে প্রত্যেক দিন, আর প্রত্যেকটাই এত গুরুতর যে কোনটাকে ছেড়ে কোনটাকে ধরবো ভাবা খুব মুশকিল। এই গত পরশু ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার দিবস। তো সেই নিয়ে গতকাল একটা অনুষ্ঠান আমরা করলাম, নতুন করে আর কিছু বলবো না। তো দিন পেরোতেই গতকাল ঠিক নদী পেরিয়ে, নৈহাটি থেকে নদী পেরোলেই ব্যান্ডেল আর তার পাশেই চুঁচুড়ো, সেই চুঁচুড়োতে এবার আরেকটা হামলা। এবার হলো বামদের উপর। বামদের একটা প্রতিবাদ দিবস ছিল সারা পশ্চিমবঙ্গ জুড়েই। তো চুঁচুড়োয় সেই অনুযায়ী একটা প্রতিবাদ হচ্ছিল, তারপরে একটা হামলা। ছোট্ট করে একটা ভিডিও দেখাচ্ছি, দেখে নিন। তো হামলার মধ্যে নতুন কিছু নেই। এই সরকারের চেনা স্ক্রিপ্ট হচ্ছে প্রথমে পুলিশ নামিয়ে দাও, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দাও, বলো এখানে হবে না, তারপর ঠেঙিয়ে দাও, সেসব হয়েছে। কিন্তু এখানে যেটা উল্লেখযোগ্য, যেটা দেখলেন আপনারা, সেটা হচ্ছে বেচারি চেয়ার টেবিল ভাঙচুর করা হচ্ছে। তো দেখে বলতে ইচ্ছে হয় যে বাবারা, তোমরা হকারদের উচ্ছেদ করেছো, খুব ভালো করেছো, তোমাদের আমলে চাকরি বাকরির বিশেষ কোনো সন্ধান নেই, ভাতা টাতা উঠে যাচ্ছে বলে শুনতে পাচ্ছি, খুব ভালো। কিন্তু অকারণে চেয়ার টেবিলের উপর আক্রোশ দেখিয়ে ডেকোরেটরদের 12টা বাজানোর দরকারটা কি? তো কিন্তু বলবো কাকে? বলার তো উপায় নেই, কারণ বিরোধীদের দলনেতারা আছেন, তারা বলেছেন এরা আমাদের লোক না। তো কপাল ভালো, তৃণমূলের কাজ এটা বলেননি। তো সেটা শুনে আবার বলতে ইচ্ছা হয় যে সত্যি সত্যি এমন দিনকাল পড়েছে যে মঙ্গল গ্রহ থেকে পশ্চিমবঙ্গের লোকজন এসে সিপিএমের বা বামদের মঞ্চ, চেয়ার টেবিল ইত্যাদি ভেঙে দিচ্ছে। তো এইটাকে যদি অনুপ্রবেশ বলা হয়, সেই অনুপ্রবেশ আপনারা আটকাবেন কি করে? যান গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধরুন। তো এইটা হচ্ছে একটা ঘটনা। তাছাড়া দেখলাম যে গার্গী চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে, সেটা অবশ্য নদীর ওপারে, চুঁচুড়োর ঘটনা নয়। তো নদীর ওপারে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি খুব জোরদার গলায় বাইট দিচ্ছেন যে এই শুভেন্দু সরকার বেশি দিন নেই, বর্বর সরকার ইত্যাদি প্রভৃতি। হুবহু বলতে পারলাম না, তো সে খুব ভালো কথা। কিন্তু আগের দিনই উনি বলেছিলেন যে আগে গ্রেপ্তার করে তারপর তদন্ত করতে হবে। তো ভাবুন, ওনাকে যদি এখন গিয়ে কেউ বলে যে ওনাকে ধরেছেন, এখন একদিন ধরে ছেড়ে দিলে হবে না, টোকেন গ্রেপ্তার ছিল নিশ্চয়ই, তো একদিন ধরে ছেড়ে দিলে হবে না, ওকে রাখতে হবে, তারপর কেন রাখছেন সে নিয়ে তদন্ত হবে, তাহলে কেমন লাগতো? তাকে কি আর বিজেপি বিরোধী বলা যেত? বলা যেত না। তা আগের দিন উনি এই কর্ম করলেন। আগের দিন বললেন যে বিরোধী দলনেতাদের, তৃণমূলের লোকেদের আগে ধরতে হবে, তারপর তদন্ত করতে হবে। তো সেইটা ওনার ক্ষেত্রে প্রযোজ্য হলে নিশ্চয়ই ভালো হবে না। তো এই জন্যই আপত্তি করেছিলাম, তো সেটা বললাম আর কি। তো এইটা গেল একটা দিক। হইচই হট্টগোল তো হচ্ছে। এবার তৃণমূলেরও একটা প্রতিবাদ সভা ছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সে নিয়েও হট্টগোল সারা পশ্চিমবঙ্গের নানা থানায় শুনলাম। আমি নিশ্চিত করে বলতে পারি না, একদম আদেশ দিয়ে দেওয়া হয়েছে তৃণমূল যেন প্রতিবাদ করতে না পারে। তো হাজরাতে একটা প্রতিবাদ করেছে, তাদেরকেও করতে দেওয়া হয়নি, থানায় ধরা হয়েছিল বা ছেড়ে দেওয়া হয়েছে। তো এই সরকারের কাজ এটাই, নিয়ে কোনো সন্দেহ নেই। তারা ভীষণ দুর্ধর্ষ একটা প্রশাসন চালাচ্ছে এবং এটাই তাদের কাজকর্মের ধরন। তো নতুন করে আর বলার কিছু নেই, গণতন্ত্রের একদম পরাকাষ্ঠা চলছে। তো এর মধ্যে যেটা বলার সেটা হলো যে নতুন একটা দুর্ধর্ষ নাটক হয়েছে। শুভেন্দু অধিকারী নাটকীয় কায়দায় গতকাল বা পরশু ছিল অভয়ার মৃত্যু দিবস, 9ই আগস্ট। তো গতকালই ছিল। তো শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, নাটকীয় কায়দায় একটা মঞ্চে উঠে বলেছেন দেখলাম, যা করার আছে করবো, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে, যা করার আছে করব। তারপর ইতি গজর মতো যোগ করলেন আমার যা লিমিটেশন আছে তার মধ্যে। কিন্তু আমি ঠিক ভাবটা আনতে পারলাম না, বলে ওই ক্লিপিংটাও আপনাদের দেখানো দরকার। দেখুন। আমার যা করার আছে করব, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। তো দেখে নিশ্চয়ই আপনারা সবাই খুব নিশ্চিন্ত হয়ে গেলেন। বিশেষ করে
যারা বারুইপুরটা সম্পূর্ণ ভুলে গেছেন। পুলিশ ছুলে 18 ঘা, শুভেন্দু অধিকারী সরকার ছুলে কত ঘা কেউ জানে না, ফলে বারুইটা অনেকে খুব বারুইপুরের কাণ্ডটা অনেকে খুব কনভিনিয়েন্টলি ভুলে গেছেন। লায়েক আলী কিন্তু এখনও জেলে। তো যাই হোক, বারুইপুরের কাণ্ডটা যারা ভুলে গেছেন, কিন্তু অভয়া নিয়ে চিন্তায় যাদের রাতে ঘুম হচ্ছিল না, তারা বুঝতেই পারছেন যে তাদের চিন্তার আর কিচ্ছু নেই, কোনো কারণ নেই। ওই প্রিয় কাকিমা আছেন, তার প্রিয় দলনেতা আছেন, আর তারা নিশ্চয়ই যা করার আছে করবেন, বিচার টিচার একদম এনে দেবেন, ঝড়ের গতিতে বিচার এসে পড়বে। তো কি করে এনে দেবেন সেটাও আমি ঠিক জানি না। হতে পারে ওই যে শুনছিলাম আবেশ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করবেন, একজন ভাইপো আছেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের, মাননীয়া বিধায়িকা রত্না দেবনাথ ওরফে কাকিমা, তিনি বলছিলেন যে উনিই হচ্ছেন মূল চক্রী। তো তাকে নিশ্চয়ই এবার গ্রেপ্তার করা হবে। একটা উড়ো চিঠি এসেছে শুনেছিলাম ফরেন্সিক থেকে, কোনো এক ফরেন্সিক কর্মচারী পাঠিয়েছেন যে সব কিছুতে গোলমাল হয়েছে, সেই চিঠিরও আর কোনো সন্ধান পায়নি, সেটারও নিশ্চয়ই যথাযথ তদন্ত হবে। তা হতে পারে আবেশ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন, অথবা হতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একদম প্রতিশ্রুতি মতো চুলের মুঠি ধরে ড্রেনের জলে চোবানো হবে। এগুলো কোনটা হবে আমি জানি না, কিন্তু নিশ্চয়ই কিছু একটা হবে। তো এ নিয়ে সবাই নিশ্চিন্ত থাকুন। ওনারা যখন বলছেন কিছু একটা করে দেবেন, ওই ইতিগজটা আছে, ওই এক চিন্তা আমার লিমিটেশনের মধ্যে। ওনার লিমিটেশনটা কতদূর আমি ঠিক জানি না। হতে পারে যে ভেড়া যেহেতু লড়ে খুঁটির জোরে, দিল্লি ওনার লিমিটেশন। হতে পারে উনি আসলে প্রশাসন চালান না, চালানো হয় দিল্লি থেকে, সেটা একটা লিমিটেশন। হতে পারে ওনাকে উপর থেকে ডিকটেট করে দেওয়া হয় এই করতে হবে সেই করতে হবে, উনি সেই অনুযায়ী চলেন, আসলে প্রশাসন চালানোর বিন্দুমাত্র ক্ষমতা ওনার নেই, হতে পারে একটা লিমিটেশন। হতে পারে উনি জুমলাটা শিখছেন এবং একটা জিনিস বলে দেব তারপর সেটা করব না, ওই গুন্ডা দমন আইনের মতো করতে পারবো না এবং সে নিয়ে তারপর আর টু শব্দ করবো না। তো এইগুলো লিমিটেশন হতে পারে, কিন্তু তারপরেও মনে রাখতে হবে ওই যে বলেছিলেন মোদির গ্যারান্টি, সেরকম শুভেন্দু অধিকারীর গ্যারান্টি, যা বলবেন সুবিচার নিশ্চয়ই এনে দেবেন। তবু এর মধ্যে অনেককে দেখতে পাচ্ছি খুঁতখুত করছেন। তো তাদেরকে একটা পরামর্শ দিয়ে এতক্ষণ একটু ব্যঙ্গ ট্যাঙ্গ ঠাট্টা তামাশা করছিলাম, কিন্তু এইটা কোনো ব্যঙ্গ বিদ্রুপ ছাড়া। তো কথা হচ্ছে যে সিবিআই এর দ্বারা কিছু সম্ভব নয়, সে আপনারাও জানেন আমরাও জানি। মানে যারা খুঁতখুত করছেন তাদেরকে বলি, অনেকেই দেখি খুঁতখুত করছেন বিচারটা এখনো হলো না। আমি সত্যি বলতে কি জানি না যে বিচারটা নতুন করে কি হবার আছে। মানে একজনকে ধরা হয়েছে, একজনকে শাস্তি দেওয়া হয়েছে, ফাঁসি হয়নি, খুবই ভালো কথা হয়েছে। এছাড়াও সন্দীপ ঘোষ দুর্নীতির দায়ে জেলে আছেন। তো দুর্নীতির সঙ্গে এটার যে কোনো কানেকশন আছে সেটা আমরা জানতে পারিনি, ফলে নতুন কি হওয়ার আছে অবয়ের এটা আমি ঠিক জানি না। তবুও অনেকে খুঁতখুত করছেন। তো তাদেরকেই বলছি যে সিবিআই এর দ্বারা কিচ্ছু সম্ভব নয়, সে আপনিও জানেন আমিও জানি। তো খুব সম্ভবত সিবিআই এর হাতে তাদের যা কাজকর্মের দৌড়, কনভিকশন রেট, সিবিআই এর হাতের পুরো তদন্তভার যদি তুলে দেওয়া হতো, যদি হতো, আমার আন্দাজ, আমি ভুলও হতে পারি, আমার আন্দাজ যে তাদের দ্বারা সঞ্জয় রায়কে গ্রেপ্তার করাও হতো না। তারা প্রচুর হম্বি তম্বি করতো, বিভিন্ন মিডিয়ায় অনেক কিছু ফাঁস হতো, মিডিয়ায় আমরা ডিম মিডিয়া যাদের বলি রোমহর্ষক নানা গল্প শুনতাম, তারপর ঘন্টা কিছু হতো না। আমার ধারণা, আমি ভুল হতে পারি, কিন্তু আপনারাও জানেন আমরাও জানি, মোটামুটি তো অনেক দিন ধরে মেলামেশা, চেনা জানা, যে পুলিশ যা করেছে ওর বাইরে কিছু করতে পারতো বলে মনে হয় না আর কি, মনে হয় না। তো যদি আপনারা সত্যি সত্যি মনে করেন যে আমি যেটা মনে করছি তার উল্টো দিকে, যে সত্যি সত্যি সঞ্জয় রায় ছাড়া অন্য কেউ খুন করে থাকতে পারে এবং এর পিছনে একটা বৃহৎ ষড়যন্ত্র আছে, সত্যিই যদি মনে করেন, তাহলে আপনাদের দুটো জিনিস করা উচিত। তাই একটা হচ্ছে যে কংক্রিট কিছু কাজকর্ম। প্রথমটা কি না, দুটো কাজ বললাম। প্রথমটা হচ্ছে যে একটা কাজ করুন, যে রত্না দেবনাথের যিনি উকিল ছিলেন, যিনি নয় একাধিক উকিল ছিলেন, তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বৃন্দা গ্রোভার এবং তৃতীয় জনের নাম কি আমি ভুলে গেছি। তো এরা যেহেতু সরকারের সহযোগী ছিলেন, এদের কাছে সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স, পুলিশের তদন্ত যাই বলুন সব কিছু কিন্তু ডিটেল আছে, সমস্ত কিছু আছে। ফলে আপনারা প্রথম যে কাজটা করতে পারেন, যে প্রাথমিকভাবে প্রথম 1 নম্বর কাজ ফরেন্সিক ময়না তদন্ত, এগুলোর যে রিপোর্ট এবং রেকর্ডিং আছে, মানে ভিডিও রেকর্ডিংও তো আছে, এইগুলোকে নিয়ে কোনো স্বাধীন এবং নামী বিদেশি কোনো বিশেষজ্ঞর কাছে পাঠান, যেতে কোনো গোলমাল আছে কিনা। তো ভারতীয় যে বিশেষজ্ঞরা আছেন সর্বভারতীয় স্তরে, এইমস থেকে শুরু করে সবাই এটা পরীক্ষা করে দেখে বলেছেন যে কোনো গোলমাল নেই। কিন্তু যদি আপনাদের মত অনুযায়ী এটা বিরাট বড় ষড়যন্ত্র থাকে, তাহলে এটা বিদেশে স্বাধীন নিরপেক্ষ কারো কাছে পাঠানো উচিত। এবং পাঠিয়ে কি জিজ্ঞাসা করা উচিত, এক,
এই যে ময়না তদন্ত হচ্ছে, ভিডিও রেকর্ডিং দেখে বলুন কোনো গোলমাল আছে কি না, এক ঠিকঠাক হয়েছে কি না। দুই, যে এই কর্মটা ময়নাতদন্তের রিপোর্ট যদি দেখে মনে হয়, যদি ময়নাতদন্ত ঠিকঠাক থাকে, না থাকলে তো বড় সন্দেহের জায়গা চলেই আসবে। যদি ময়নাতদন্তের রিপোর্ট ঠিকঠাক থাকে তাহলে সেটা দেখে বলুন এই কর্ম একজনের পক্ষে করা সম্ভব কি না। যদি একজনের পক্ষে করা সম্ভব হয় তাহলে তো আর একটা গাঁট চলে গেল। আবার যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আপনারা যে বক্তব্য রাখছেন তার পক্ষে একটা বড় পয়েন্ট আসবে। ভারতীয় বিশেষজ্ঞরা তারা বেশ নামি, এমস টেমসে আছেন, তারা বলেছেন একজনের পক্ষে করা সম্ভব, ময়নাতদন্তে কোনো গোলমাল নেই। এর যদি কোনো খুঁত বার করা যায়, সত্যি যারা মনে করছেন গোলমাল আছে তদন্ত প্রক্রিয়া, তাদের জন্য কিন্তু একটা বড় পয়েন্ট, এটা এই পয়েন্টটা রাখা দরকার। দুই, দ্বিতীয় যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে বাকি যে এভিডেন্সগুলো আছে সেগুলো একটু খুঁটিয়ে দেখা দরকার। তার জন্য নিয়োগ করা উচিত একজন খুব নামি, দেশি না বিদেশি জানি না, প্রাইভেট ইনভেস্টিগেটর, এক বা একাধিক, সেটা আপনারা করুন। তো যারা কি করবেন, আরও অনেক কিছু করতে পারেন, কিন্তু প্রাথমিক আইডিয়া কিছু দিচ্ছি আমি। সমস্ত সিসিটিভি ফুটেজ তারা খুঁটিয়ে দেখবেন। সিসিটিভি মানে শুধু হাসপাতালের সব কটা না, পুলিশ একটা টাইম লাইন করেছে, সঞ্জয় রায় কোথায় কোথায় গিয়েছিল, কি করেছিল, তার সমস্ত সিসিটিভি ফুটেজ থাকার কথা, সেগুলো খুঁটিয়ে দেখবেন ওখানে কোনো গোলমাল আছে কিনা। দুই হচ্ছে মোবাইলে যে যোগাযোগ করা হয়েছিল সেই যোগাযোগের তথ্য এবং লোকেশান, মানে সঞ্জয় রায় একে ফোন করেছিল, সন্দীপ ঘোষকে ফোন করেছিলেন, এই যে যোগাযোগগুলো করা হয়েছিল, কে কাকে কখন ফোন করছেন, এরও একটা বিস্তারিত লিস্টই পুলিশ এবং পরবর্তীকালে সিবিআইও নিশ্চয় তৈরি করেছে। এইটা খুঁটিয়ে দেখুন। লোকেশানগুলো ট্র্যাক করা হয়েছে সেগুলোও খুঁটিয়ে দেখুন। তো এই দুটো জিনিস করতে হবে। তিন হচ্ছে সমস্ত পুলিশি এবং সিবিআই যেটা হয়েছে তাদের জবানবন্দিও কিন্তু এই উকিলদের কাছে থাকার কথা। তো সেইগুলো আপনারা খুঁটিয়ে দেখুন, সবাইকে জেরা করা হয়েছে কিনা, জেরার সঙ্গে ওই লোকেশান ইত্যাদি মিলছে কিনা। তো যদি দেখেন যে কাউকে জেরা করা হয়নি, খুব দরকার ছিল, তাদের কাছেও খোঁজখবর নিতে পারেন, প্রাইভেট ইনভেস্টিগেটররা এই সমস্ত কিছু করে থাকেন। তো এইগুলো করতে কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ আমরা যে টাকা পয়সার ব্যাপারটা, টাকা পয়সা তো লাগবে, সেগুলো আমি জাস্ট দেখেছি যে জুনিয়র ডাক্তাররা যে ফান্ড তুলেছিলেন তাতে যথেষ্ট পরিমাণে টাকা উঠেছে, মানে সেটা প্রচুর, তার দিয়ে এটা হয়ে যাওয়ার কথা, টাকা পয়সার সমস্যা থাকার কথা নয়। তো এইটা করে আপনারা যেটা করবেন যে পুলিশ যে টাইম লাইনটা তৈরি করেছে, ক্রাইমের যে ঘটনাপঞ্জি তারা নির্মাণ করেছে এবং তদন্তের স্বার্থে সেটা তৈরি করেছে, সেটার যাচাই করে দেখুন ওখানে কোনো ফাঁক ফোকর আছে কিনা। তো ফাঁক ফোকর যদি থাকে, যদি এই দুটো জিনিস থেকে, ওই ফরেন্সিক রিপোর্ট এবং এই পুরো টাইম লাইন থেকে কোনো ফাঁক ফোকর বার করতে পারেন, সেটা জনসমক্ষে পেশ করুন। এবং যদি কোনো বিকল্প স্টোরি লাইন তৈরি করতে পারেন, না এই সমস্ত দেখে তো মনে হচ্ছে যে আসলে অমুকও জড়িত, তার কারণে এই বিশ্বাসযোগ্য হতে হবে, হাওয়ায় নয়, যদি স্টোরি লাইন তৈরি করতে পারেন তাহলে তো খুব ভালো হয়। তো ন্যারেটিভে ফাঁক ফোকর, পুলিশ যা বলেছে সেই ন্যারেটিভে ফাঁক ফোকর এবং নতুন কোনো স্টোরি লাইন, এইটা যদি থাকে, যদি বিশ্বাসযোগ্য স্টোরি লাইন তৈরি করতে পারেন, তবেই কিন্তু আপনাদের দাবিটা দাঁড়াবে, নইলে কিন্তু দাঁড়াবে না। এবং এর পুরোটা আমি কোনো ব্যঙ্গ করে বলছি না, আমি আগেই বললাম আমার ব্যক্তিগতভাবে ধারণা যে স্টোরি লাইন তৈরি করা হয়েছে আমি খুঁটিয়ে দেখেছি, তাতে বিশেষ ফাঁক ফোকর নেই। কিন্তু আমি যা বলছি, আমি তো গোয়েন্দা নই, ফলে ফাঁক ফোকর থাকতে পারে, বিকল্প কোনো স্টোরি লাইন থাকতে পারে, অন্য কোনো ন্যারেটিভ থাকতে পারে, সবই থাকতে পারে, এবং আমার বিশ্বাসটা কোনো অন্ধবিশ্বাস নয়। ফলে এইটা যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু বিষয়টা দাঁড়াবে, এবং যদি সত্যিই সেটা হয় তো অন্য অনেকেই নিশ্চয়ই আপনাদের পক্ষে দাঁড়াবেন, দ্বিধা করবেন না। আমি ব্যক্তিগতভাবে যে দাঁড়াবো, অনুষ্ঠান করব, যেখানে লিখি সেখানে লিখবো, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিধাবোধ হবে না। কিন্তু এখন যেভাবে চলছে সেইভাবে কিন্তু এর কোনো সুরাহা হবে না। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী নাটকের মতো কায়দায় ঘোষণা করছেন কিছু একটা করে দেখিয়ে দেবো, সে কি ছাতার মাথা হবে আপনারাও জানেন, আমিও জানি, ফলে উনি আর বাক্য ব্যয় করে লাভ নেই। ওদিকে কিছু একটা জিনিস স্কুপের মতো বেরোবে, বিশেষ সূত্র থেকে জানা গেছে যে আবেশ বন্দ্যোপাধ্যায় জড়িত, সেটা ডিম মিডিয়া হই হই করে প্রচার করবে, সেটাতেও নিচে কোনো লাভ নেই, কারণ একদিন দেখেছেন যা যা বিশেষ সূত্র মারফত বেরিয়েছে তার কিচ্ছু আসলে কার্যক্ষেত্রে প্রযোজ্য নয়, কার্যক্ষেত্রে সেগুলো এসে পৌঁছেনি, কার্যক্ষেত্রে সেগুলো সত্য নয়, ওগুলো তিলকে তাল করাও নয়, বস্তুত একটা মহাশূন্য থেকে একটা বিরাট তাল তৈরি করা, মহাশূন্য থেকে একটা গ্যালাক্সি তৈরি করা। ফলে ডিম মিডিয়ার উপর ভরসা করে লাভ নেই, এই ন্যারেটিভটা তৈরি করতে হবে। তো একদিন যা চলেছে, এই যে বললাম, এই পুরোটা নিয়ে যেটা চলেছে সেটা হলো সম্পূর্ণ একটা ভূতের গল্প,
সেই এটা আজকে শুরু নয়, সেই আমি সোমা বলছি থেকে শুরু করে এই এখন একজন উড়ো ফরেন্সিকের চিঠি পর্যন্ত যা এসেছে সব কটা ভূতের গল্প। ভূতের গল্প দিয়ে কিন্তু কোনো তদন্ত, কোনো ন্যারেটিভ সেট করা যায় না। আপনারা যদি বিদেশে স্বাধীন তদন্তগুলোর কথা নজর করে দেখেন, যারা আলাদা করে সত্যকে খুঁড়ে বার করেছে, তারা কিন্তু তথ্যের উপর নির্ভর করেছে, আষাঢ়ে গল্পের উপর না। আষাঢ়ে গল্পে কেউ বিশ্বাস করবে না, সেটা কোথাও দাঁড়াবেও না। তো এইটার উপর আপনাদের জোর দিতে হবে। এইটার উপর জোর না দিলে কিন্তু যা হয়ে চলেছে তাই হয়েছে। একদিন কি হয়েছে, ধরুন এই ডিম মিডিয়ায় যারা এই সমস্ত কিছু প্রচার করেছেন, তারা কেউ কেউ প্রমোশন পেয়েছেন, সাংবাদিক, তথাকথিত সাংবাদিক থেকে আরও বড় সাংবাদিক হয়েছেন, কেউ কেউ তো প্রমোশন পেয়ে একদম বিধায়ক হয়ে গেছেন। এইটা নিয়ে যারা হইচই করেছেন, সেন্টিমেন্ট তৈরি করেছেন, তাদের কেউ মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, রত্না দেবনাথ বিধায়ক হয়ে গেছেন, বিধায়ক হয়ে আরও নানা কাণ্ড কারখানা চলছে সেখানে, সে তো আপনারা জানেনই। তো এইগুলো হয়েছে, তো ঠিক আছে হয়েছে, কিন্তু এইগুলো দিয়ে কিন্তু মানে আর কিছু হবার নয়। ওনারা যেটা করছেন সেটা হচ্ছে যে সেন্টিমেন্ট তৈরি, সেটা তৈরি করেই যাবেন। আজকে বলবেন, কালকে বলবেন, ডিম মিডিয়া হই হই করে দেখাবে, সেন্টিমেন্ট থাকবে, যে অদিন কচলে কচলে সেন্টিমেন্টটাকে ব্যবহার করা যায়। কিন্তু আপনারা যেটা বিশ্বাস করছেন বলে দাবি করছেন, তার দিকে এক পাও এগোনো যাবে না। তো আপনাদের মধ্যেও দেখবেন যে তৃণমূলে যারা ছিলেন, কেউ কেউ বিজেমূল হয়েছেন, যারা বামপক্ষে ছিলেন কেউ কেউ লাল কমল হয়ে গেছেন। তো এইসব নানা জিনিস হয়েছে, প্রত্যেকেরই লাভ হয়েছে, কিন্তু অবয়ার বিচার যেটা আপনারা পাননি বলছেন, তার দিকে এক পাও এগোনো যায়নি। তো এর মধ্যে মমতা সরকারের পতন হয়ে গেছে। তো এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে একজন সিভিক পুলিশ, অন্তত যা বেরিয়েছে, একজন সিভিক পুলিশ সরকারি একটা হাসপাতালে গিয়ে একজন সরকারি চিকিৎসককে ধর্ষণ এবং খুন করে ফেলেছে। তো এইটা যে সরকারের আমলে হয়, তাকে তো মূল্য চোকাতেই হবে, এই সমস্ত জিনিসপত্র হবেই। ফলে ওইসব ছাড়ুন, কিন্তু যদি বিচারের কথা বলেন তাহলে কিন্তু ভূতের গল্প ছেড়ে এগোতে হবে। ভূতের গল্প দিয়ে বিচার হয় না। তো ভূতের যে কীর্তন গোটা পশ্চিমবঙ্গে চলছে, তার মধ্যেই তথাকথিত বিচার, যেটা বিচারের যে দাবি, সেটা তার একটা অংশ। বিরোধীদের যে কিছু করতে দেওয়া হচ্ছে না, সেটা ওই ভূতের কীর্তনের একটা অংশ। তৃণমূলকে মিটিং করতে দেবো না, ভূতের কীর্তনের একটা অংশ। একটা কমেডি দেখছিলাম, যে মাস্টারমশাই জিজ্ঞাসা করছেন, ছাত্রদের রোল কল করছেন, প্রশ্ন করছেন যে ভাই দুর্নীতি কোথায় আছো? বলছে ইয়েস স্যার। ভাই বেরোজগারি, বেকারি কোথায় আছো? বলছে ইয়েস স্যার, কেউ একজন বলছে। তো এইভাবে বিভিন্ন জিনিসের সন্ধান করা হচ্ছে ক্লাসরুমে। শেষকালে প্রশ্ন করা হলো যে গণতন্ত্র, কেউ সাড়া দেয় না। আরে গণতন্ত্র, তখন একজন উঠে দাঁড়িয়ে বলছে যে গণতন্ত্রকে তো স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে স্যার। তো ভূতের কীর্তন একদিন ধরে যা চালানো হয়েছে অভয়ার নামে, এই ভূতের কীর্তন এবং আজকে যা চলছে, এগুলো এক এবং অবিভাজ্য, একই গ্র্যান্ড প্ল্যানের অংশ। তো ফলে এই ভূতের কীর্তন থেকে ওনারা যারা লাভ করেছেন বললাম, হ্যাঁ, যারা মন্ত্রী হয়েছেন, যারা বিধায়ক হয়েছেন, সাংবাদিক, তথাকথিত সাংবাদিক থেকে, তার বাইরে আর কারো কিছু কিন্তু লাভ হয়নি। তো যদি কেউ এই স্থির বিশ্বাসে অটল থাকেন, যদি থাকেন, তাহলে কিন্তু তাদের এই তথ্যগুলো বার করতে হবে। ধরুন ধনঞ্জয় চট্টোপাধ্যায় নির্দোষ হলেও হতে পারেন, এই নিয়ে আমাদের একটা প্রতীতি ছিল, হলেও হতে পারেন। তো সেই নিয়ে কয়েকজন গবেষক ছিলেন, প্রবালবাবু ইত্যাদিরা, যারা একটা বই লিখেছিলেন, বইটা আমাদের বিশ্বাসযোগ্য মনে হয়েছিল, আমরা ছেপেছিলাম। তো ওনারা কঠোর পরিশ্রম করেছিলেন। তো কথা হচ্ছে যে একটা হত্যা রহস্যের যদি ফাঁক ফোকর কিছু বার করতে হয়, কিনারা বলছি না, ফাঁক ফোকর কী আছে এগুলো বার করতে হয়, সেগুলো কিন্তু হাওয়ায় হয় না। সেগুলোর জন্য তথ্য দরকার। তথ্যগুলো কিন্তু আপনারা জোগাড় করার চেষ্টা করুন, যদি সৎভাবে মনে করেন যে এই জিনিসগুলো সত্যিই হয়েছে, তথ্য লুকোচাপা দেওয়া হয়েছে, আসল অপরাধী অন্য কেউ, সেক্ষেত্রে বলতে হবে কে, ইত্যাদি প্রভৃতি। এইগুলো কিন্তু করতে হবে। আর নইলে মনে রাখতে হবে যে আপনারা যে এখন যে ভূতের কীর্তনটা করছেন, প্রকারান্তরে যে ভূতের কীর্তনটা চলছে, প্রকারান্তরে তার সমর্থন করছেন। এই দুটোর কিন্তু মাঝামাঝি কিছু হয় না। তো এই হলো আমার বক্তব্য। আপনাদের বক্তব্য কিছু থাকলে লিখবেন, মন্তব্যে পড়ব। উত্তর দেওয়া হয় না, কিন্তু মন্তব্যগুলো মোটামুটি পড়ি। আর যদি চ্যানেল ভালো লাগে, ভিন্ন মত হতে পারেন, কিন্তু সাবস্ক্রাইব করুন। ভিন্ন মত হলে অসুবিধা কিছু নেই, আমাদের সাইটে এসে লিখুন। সাইটে অনেক লোক পড়ে, guruchandali.com, এসে লিখুন। আমাদের দোকানে আসুন, কলেজ স্ট্রিটে পুটিরামের উল্টো দিকে। আমি থাকবো না, কিন্তু লোকজন থাকবে, যোগাযোগ হবে, কথাবার্তা হবে। কারণ আমরা ভিন্ন মতের স্বাধীনতায় বিশ্বাস করি। আমি একটা কথা বলে দিলাম সেটাই বেদবাক্য, তো হয় না। আপনি একটা কথা বলে দিলেন সেটাও বেদবাক্য, তাও নয়। তো কথাবার্তা, ভিন্ন মত, এসবের মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছানো যায়। এবং এই বিজেপি সরকারের বিরোধী কেন? এরা ভিন্ন মতে বিশ্বাস করে না। এইটাই হচ্ছে এক এবং একমাত্র জায়গা। তো
তো এই জন্যেই এই সমস্ত অনুষ্ঠান যারা পছন্দ করেন দেখুন, বন্ধুবান্ধবদের পাঠান, সাবস্ক্রাইব করুন। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।